স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 12-এর খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার করতে যাচ্ছি, সেটা হলো স্পর্শক অভিলম্ব। আমাদের যেই অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ রয়েছে সেখানে এই স্পর্শক অভিলম্ব চ্যাপ্টারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, এবং এখান থেকে আমরা 5 নম্বরের একটা কোশ্চেন যদি খুব ভালো করে করি তাহলে কিন্তু কমন পাবো। এবং এই কোশ্চেনগুলো সাধারণত বইয়ের অঙ্ক অথবা বইয়ের যে উদাহরণে যে অঙ্কগুলো রয়েছে সেখান থেকেই দেওয়া থাকে। তো খুব ভালো করে যদি এই চ্যাপ্টারটা করি তাহলে কিন্তু আমরা 5 নাম্বার খুব ভালো করে খুব সহজে পেয়ে যাব। এবং অঙ্কগুলোও আছে যেগুলো বেশ একটু চেষ্টা করলে অঙ্কগুলো পারা যেতে পারে। তো এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকে ক্লাস শুরু করি। তো স্পর্শক অভিলম্ব বা ট্যানজেন্ট নর্মাল চ্যাপ্টারে আমাদের প্রথমেই যেটা শুরু করব সেটা হলো স্পর্শক এবং অভিলম্ব এই দুটো কাকে বলে। আমরা সাধারণত বৃত্তের ক্ষেত্রে স্পর্শক অঙ্কন করা শিখেছি ক্লাস 10-এ অথবা 9-এ, কিন্তু স্পর্শকের সংজ্ঞা আমরা অ্যাকচুয়ালি সেখানে শিখিনি। তো এখানে আমরা প্রথমেই স্পর্শকের সংজ্ঞা শিখব। বৃত্ত শুধু নয়, যে কোনো কার্ভের ক্ষেত্রে যে কোনো বক্রের ক্ষেত্রে আমরা স্পর্শক অঙ্কন করতে পারি। আমরা এই চ্যাপ্টারে কি কি শিখব, আমরা বিভিন্ন রকম স্ট্যান্ডার্ড ইকুয়েশন যেগুলো রয়েছে বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত, এসব জিনিসের বা যে কোনো রকম অন্য টাইপের কিছু চেনাশোনা আমাদের কার্ভ যেগুলো থাকবে তার ওপরে স্পর্শক অঙ্কন করা, এবং সেখান থেকে স্পর্শকের বিভিন্ন আকার রয়েছে, কিভাবে আমরা স্পর্শকগুলোকে সমীকরণ আকারে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে পারবো, সেখান থেকে অভিলম্ব বের করতে পারবো। এই স্পর্শক অভিলম্বের বিভিন্ন রকম পারস্পরিক সম্বন্ধ, এই সব জিনিসগুলো, কোনো একটা সরলরেখা কোনো একটা বক্রের স্পর্শক হওয়ার শর্ত কী কী, এরকম টাইপের অঙ্কগুলো এই চ্যাপ্টারে থাকবে। তো একদম প্রথমেই যেটা আমরা শিখব, কোনো একটি বক্রের স্পর্শক কাকে বলে। মনে করো একটা বক্র আমি নিচ্ছি, এই একটা বক্ররেখা, এবং এটা হলো y=f(x), ঠিক আছে। এবং এখানে একটি বিন্দু রয়েছে P, এবং এখানে একটি বিন্দু রয়েছে আমি মনে করলাম Q। তাহলে এই PQকে যদি আমি যুক্ত করে দিই তাহলে একে আমরা কি বলবো, এটা হলো একটা জ্যা। PQকে যদি আমরা যুক্ত করি এটা হলো একটা এই বক্রের ক্ষেত্রে জ্যা। এবার দেখো এই কিউ বিন্দুটা যদি আস্তে আস্তে এই পি বিন্দুর কাছাকাছি চলে আসে, মানে এটা যদি আমরা একটুখানি বাড়িয়ে দিই, পি বিন্দুটাকে ফিক্সড রেখে যদি আমরা কিউ বিন্দুটাকে আস্তে আস্তে পি বিন্দুর কাছে নিয়ে আসার চেষ্টা করি, তাহলে এই সরলরেখাটা কি হবে, আস্তে আস্তে এখানে চলে আসবে এরকম, আস্তে আস্তে এরকম যেতে যেতে একদম কাছাকাছি যখন চলে আসবে তখন সরলরেখাটা শুধুমাত্র এই পি বিন্দুতে টাচ করবে, তাই তো। এবং একে আমরা যদি টি নাম দিই তাহলে এই পিটি এই সরলরেখাটা এই বিন্দুতে স্পর্শক বলে আমরা ধরে নেব। তো স্পর্শকটা কি হচ্ছে, কোনো একটা জ্যায়ের সীমাস্ত মান, অর্থাৎ পি কিউ একটা জ্যা, এবং এই কিউ বিন্দুটা যদি পি বিন্দুর খুব কাছাকাছি অবস্থান করে তাহলে যে পি কিউ সরলরেখাটা হবে সেটাই কিন্তু পি বিন্দুতে একটা স্পর্শক হিসাবে আমরা দেখব। এবার অভিলম্ব কাকে বলবো, স্পর্শকের ওপর স্পর্শ বিন্দু, এই পি বিন্দুটা হলো স্পর্শ বিন্দু, এই স্পর্শ বিন্দুর ওপর যদি স্পর্শকে আমরা একটা লম্ব অঙ্কন করি, স্পর্শকের ওপর স্পর্শ বিন্দুতে যদি একটা লম্ব অঙ্কন করি, এটাকে আমরা যদি পি এন নাম দিই তাহলে এই পি এনটাকে বলবো আমরা অভিলম্ব। তাহলে স্পর্শক কোনটা হলো, এই পি টি এটা হলো স্পর্শক, এবং পি এন এটা হয়ে গেল অভিলম্ব, ঠিক আছে। তো বক্রের স্পর্শক এবং অভিলম্ব কাকে বলে সেটা আমরা বুঝলাম। আমরা কিন্তু এই চ্যাপ্টারে স্পর্শকের সমীকরণ এবং অভিলম্বের সমীকরণ নির্ণয় করাটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জিনিস, সেটাও আমরা শিখব। এবার আমরা যেটা শিখব সেটা হলো y=f(x) বক্রের উপরিস্থ x1, y1 বিন্দুতে তার স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয়। অর্থাৎ কোনো একটা বক্ররেখা, তার ওপরে একটা বিন্দু আমাদের ফিক্সড বিন্দু বলে দেওয়া আছে, সেই বিন্দুতে আমরা স্পর্শকের সমীকরণ
এবং অভিলম্বের সমীকরণ কী করে নির্ণয় করব সেটা দেখব। দেখো সবার প্রথমে আমরা কোঅর্ডিনেট অ্যাক্সিস দুটো নিয়ে নিই। এদিকে এতটা আমার দরকার নেই, আমি ফার্স্ট কোঅর্ডিনেটেই আমি দেখাবো, যে কোনো জায়গায় হতে পারে। মনে করো এই y ইকুয়াল টু এফ অফ এক্স যে বক্রটা, সেটা হলো এই হলো y ইকুয়াল টু এফ অফ এক্স বক্র। এটা হলো y ইকুয়াল টু এফ অফ এক্স বক্র, যেটা এই যে বিস্তারটা রয়েছে এই বিস্তারের মধ্যে কন্টিনিউ। এবং এর ওপরে একটা বিন্দু আমরা মনে করলাম যে, মনে করো এইটা হলো সেই বিন্দু পি x1, y1, ঠিক আছে। এবং আমরা এই পি বিন্দুর খুব কাছাকাছি একটা বিন্দু নেব, সেটা হলো ধরে নিচ্ছি কিউ, যে কোনো দিকে হতে পারে, এদিকেও হতে পারে এদিকেও হতে পারে, সেটা হলো কিউ বিন্দু। এবং এই কিউ বিন্দুটা কীরকমভাবে নেব, যে পি বিন্দুর খুব কাছাকাছি। কীরকম? পি বিন্দুর কাছাকাছি যদি হয় তাহলে এর স্থানাঙ্কটা আমরা লিখতে পারি x1 প্লাস ডেল্টা এক্স, অর্থাৎ x1-এর খুব ক্ষুদ্র একটা বৃদ্ধি, ডেল্টা এক্সটা মানে খুব ক্ষুদ্র বৃদ্ধি, এবং y1 প্লাস ডেল্টা ওয়াই, অর্থাৎ এক্সের সামান্য বৃদ্ধির জন্য ওয়াইয়ের সামান্য বৃদ্ধি হয়েছে। এবার এই পি কিউ জেটাকে যদি আমরা যুক্ত করে দিই, এরকম হবে, এবং এই অ্যাঙ্গেলটা আমরা মনে করলাম থিটা, ঠিক আছে। এবং আমরা কি করতে চাইছি, আমরা এই পি বিন্দুতে স্পর্শকের সমীকরণ পেতে চাইছি। এবার এই কিউ বিন্দুটা যদি পি বিন্দুর খুব কাছাকাছি চলে আসে, তাহলে এই জ্যাটা আস্তে আস্তে এইরকম টাইপের হয়ে যাবে। মনে করো এটা আমি এরকম টাইপের, এরকম ধরে নিচ্ছি, এবং এই অ্যাঙ্গেলটা আমি ধরে নিচ্ছি সাই। পি এবং কিউ যত কাছাকাছি হবে, এই থিটা এবং সাইটাও তত কাছাকাছি আসবে, অর্থাৎ কিউ বিন্দুটা যত কাছাকাছি আসবে এই সরলরেখাটা আস্তে আস্তে এই পিটি এর সঙ্গে মিলে যাবে, ঠিক আছে। এবার আমরা এই পিটি এর সমীকরণটা কি করে বের করব সেটা আমি একটুখানি বের করার চেষ্টা করি। দেখো ফার্স্ট আমরা এখান থেকে একটা লম্ব টেনে নিই, এবং এখান থেকেও একটা লম্ব টেনে নিই। তাহলে এখান থেকে এইটুকু তো x1, আর এইটুকু হলো x1 প্লাস ডেল্টা এক্স, তাহলে এইটুকু হলো ডেল্টা এক্স পরিমাণ। এই যে এক্সের ডেল্টা পরিমাণ বৃদ্ধি হয়েছে। একই রকম এইখান থেকে অনুভূমিক সরলরেখা টেনে নেব, তাহলে এই ওয়াইয়ের যে বৃদ্ধিটা হয়েছে সেটা ডেল্টা ওয়াই বৃদ্ধি হয়েছে। এটা ডেল্টা এক্সের বৃদ্ধির জন্য এটা ডেল্টা ওয়াই বৃদ্ধি হয়েছে। এবার দেখো আমরা অন্যরকম দিকে যাচ্ছি না, আমরা সরাসরি এই পি কিউ সরলরেখার সমীকরণ যদি নির্ণয় করতে চাই, পি কিউ সরলরেখার সমীকরণ কি হবে? পি কিউ জ্যায়ের সমীকরণ, এর সমীকরণ দেখো পি এবং কিউ দুটো বিন্দু, তাহলে আমরা ক্লাস 11-এ যখন সরলরেখার সমীকরণ পড়েছিলাম দুই বিন্দু আকার পড়েছিলাম। দুই বিন্দু আকার কি ছিল? y মাইনাস y1 বাই এক্স মাইনাস x1 ইকুয়াল টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, তাই তো? তাহলে এখানে আমরা সেই সমীকরণটা যদি অ্যাপ্লাই করি, তাহলে একটা চলমান বিন্দু আমরা এখানে ধরে নিচ্ছি y মাইনাস এই পি বিন্দুটা হলো x1 y1, তাহলে y মাইনাস y1 বাই এক্স মাইনাস x1 ইকুয়াল টু y2 মাইনাস y1, y2 আর x2 y2 এইটা আমরা ধরছি। তাহলে y2 হলো কি আছে? y1 প্লাস ডেল্টা y মাইনাস y1, নিচে কি হবে? x1 প্লাস ডেল্টা এক্স মাইনাস x1। তাহলে ব্যাপারটা কি হয়ে যাচ্ছে, ইকুয়েশনটা দেখো, y মাইনাস y1 ইকুয়াল টু ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স ইন্টু এক্স মাইনাস x1। এটা হচ্ছে পি কিউ জ্যায়ের সমীকরণ। এবার আমরা কি বলেছিলাম, যে এই কিউ বিন্দুটা যত পি এর কাছাকাছি চলে আসবে, এই ডেল্টা এক্স যত ছোট হবে, তত এই পি কিউ সরলরেখাটাই স্পর্শকের সরলরেখায়
মানে স্পর্শকের সমীকরণে পরিণত হবে। তার মানে ডেল্টা এক্স টেন্স টু যদি 0 হয়, ডেল্টা এক্স লিমিট ডেল্টা এক্স টেন্স টু 0 হলে, তাহলে এই সীমাস্থ মানটা ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, এটাকে আমরা কি লিখতে পারি তখন? ডিওয়াই ডিএক্স আকারে লিখব। ঠিক আছে, অর্থাৎ ডেরিভেটিভ এই ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স যেই সমীকরণটা রয়েছে তার আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ নিচ্ছি অ্যাকচুয়ালি। তাহলে এই সমীকরণটা স্পর্শকের সমীকরণে মিলে যাচ্ছে, অর্থাৎ হয়ে যাচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স এক্স মাইনাস এক্স ওয়ান। এটা হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ, যেখানে এই ডিওয়াই ডিএক্স জিনিসটা কি? ডিওয়াই ডিএক্সটা আমি একদম যখন স্পর্শকের সমীকরণটা বললাম, একদম প্রথমে বলেছিলাম যে স্পর্শক কাকে বলে, সেখানে একটা জিনিস আমি বলিনি, সেটা হলো স্পর্শক যখন আমরা বের করছি, স্পর্শকের তো একটা সরলরেখা, তার তো প্রবণতা থাকবে। সেই প্রবণতাটা আমরা কি করে বের করি? স্পর্শকের প্রবণতাও কিন্তু একটা সরলরেখা, যেহেতু স্পর্শকের প্রবণতা আর ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্সের ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স সমীকরণের এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে প্রবণতাও কিন্তু ওই বিন্দুতে সরলরেখা যে স্পর্শক আঁকা হচ্ছে তার প্রবণতার সঙ্গে সমান। অর্থাৎ এই ডিওয়াই ডিএক্সটা হলো ওই স্পর্শকের প্রবণতা, আর কিছুই নয়। ঠিক আছে, তাহলে স্পর্শকের সরলরেখার স্পর্শকের সমীকরণ কি হয়ে গেল? এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে একটা স্পর্শকের সমীকরণ হলো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স অ্যাট কোন বিন্দুতে? এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে। এই ডিওয়াই ডিএক্সটা কিন্তু আমরা সবসময় অ্যাট এই এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে নেব। হ্যাঁ, অ্যাট এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে আমরা নেব। অর্থাৎ যখন আমরা প্রবণতা করব, একদম সরলরেখার সমীকরণ আমরা করব, তখন হয়ে যাবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এখানে এই এমটা কি? এম ইকুয়াল টু হলো ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ওয়ান ওয়াই ওয়ান। ঠিক আছে, অর্থাৎ আমাদের সরলরেখার কোনো বক্ররেখার যখন স্পর্শকের সমীকরণ বের করতে হবে, আমাদের একটা বক্ররেখা দেওয়া থাকবে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এবং বলা থাকবে যে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তো ফার্স্ট আমাদের কাজ কি? এখান থেকে ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ওয়ান ওয়াই ওয়ান নির্ণয় করা, সেটা ইকুয়াল টু হয়ে যাবে এম, এবং এই এমটাকে এই সরাসরি এই সরলরেখার সমীকরণে বসিয়ে দিলেই আমাদের স্পর্শকের সমীকরণ কিন্তু বেরিয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা যখন অভিলম্বের সমীকরণ নিয়ে আসবো, অভিলম্ব মানে কি? এই পি বিন্দুতে এই স্পর্শকের ওপর লম্ব, তাই তো? তাহলে স্পর্শকের ওপর লম্ব হতে হবে। তাহলে আমরা যখন সরলরেখার সমীকরণ পড়েছিলাম, দুটি সরলরেখা যদি পরস্পর লম্ব হয় তাদের প্রবণতা দুটোর গুণফল কী হয়? -1। তাহলে এর প্রবণতা এবং স্পর্শকের প্রবণতার গুণফল -1 হবে। তাহলে আমরা স্পর্শকের প্রবণতা যদি m হয়, m1 হয়, আর অভিলম্বের প্রবণতা যদি m2 হয়, তাহলে m1 m2 ইকুয়াল টু -1। তাহলে m2 ইকুয়াল টু কি? -1/m1। তার মানে কি? আমরা যে এই m1 বের করেছিলাম সেইটাই এখানে করতে হবে -1/dy dx at x1 y1, তাই তো? বা এটাকে আমরা এরকমভাবেও লিখতে পারি -dx dy at x1 y1, এরকম করে। অর্থাৎ যে অভিলম্বের সমীকরণ আমরা যখন বের করব তখন সমীকরণটা কি হয়ে যাবে? y মাইনাস y1 ইকুয়াল টু এইটা -1/dy dx at x1 y1 ইন্টু x মাইনাস x1। ঠিক আছে, এটা হয়ে যাবে আমাদের অভিলম্বের সমীকরণ। তাহলে স্পর্শকের সমীকরণ এবং অভিলম্বের সমীকরণ দুটোই আমরা শিখলাম। এবার আমরা কিছু কিছু স্ট্যান্ডার্ড যে ইকুয়েশন রয়েছে, অর্থাৎ বৃত্তের ইকুয়েশন, অধিবৃত্ত, পরাবৃত্ত, তাদের স্পর্শকের সমীকরণ কি করে নির্ণয় করব সেটা একটুখানি দেখে নেব, কারণ এগুলো আমাদের স্ট্যান্ডার্ড নোটিফিকেশনগুলো যদি জানা থাকে অঙ্ক করতে আমাদের খুব সহজ হয়ে যাবে। আমাদের স্ট্যান্ডার্ড বৃত্তের সমীকরণ কি? x² + y² = a²,
বলছে এই বৃত্তের সমীকরণে x1, y1 বিন্দুতে তার স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ আমাদের কি আছে, বৃত্তের সমীকরণটা হলো x² + y² = a স্কোয়ার। এটা হলো আমাদের বৃত্তের সমীকরণ, এটাকে আমরা 1 নম্বর নাম দিয়ে রাখি। তো আমাদের স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে, আগে dy dx বের করতে হবে অ্যাট যেই বিন্দুতে আমাদের স্পর্শক অঙ্কন করতে বলেছে। তো আমরা আগে ডেরিভেটিভ করে নিই। x এর সাপেক্ষে 1 নংকে x এর সাপেক্ষে অন্তর্কলজ করে পাই, অন্তর্কলজ করে পাই কি হবে, এটা ডেরিভেটিভ করলে 2x + 2y dy dx = 0। তাহলে এখান থেকে dy dx = আমাদের কি বেরোচ্ছে, এটা এই পাশে গেলে -2x আর dy 2y দিয়ে ভাগ করে দিলে এরকম, অর্থাৎ dy dx অ্যাট কোন বিন্দুতে আমাদের বের করতে হবে, আমাদের x1, y1 বিন্দুতে বের করতে বলেছে, তাহলে -x1/y1। এটা হলো আমাদের x1, y1 বিন্দুতে আমাদের প্রবণতা বেরোলো। কার প্রবণতা, স্পর্শকের প্রবণতা বেরোলো। এবার তাহলে স্পর্শকের সমীকরণ, অতএব স্পর্শকের সমীকরণ হয়ে যাবে সমীকরণ y - y1 = এই dy dx at x1, y1 ইন্টু x - x1, তাই তো। তাহলে সমীকরণটা কি হয়ে যাচ্ছে, y - y1 = এর মান হলো -x1/y1 ইন্টু x - x1। এবার কোনাকুনি আমরা গুণ করে দিই, বজ্রগুণন করে দিই, তাহলে y y1 - y1 স্কোয়ার = -x x1 - x1 স্কোয়ার। তো এবার এখান থেকে একটুখানি সাজিয়ে লিখি, একটা চেনাশোনা আকারে আমাদের মনে রাখার জন্য, বা সবসময় একটা চেনাশোনা আকারই আসবে। সেটা কীরকমভাবে দেখো, এই x x1 y y1 এই জায়গাগুলোকে একসঙ্গে রাখি, অর্থাৎ x x1 এটাকে এই পাশে নিয়ে আসলাম প্লাস y y1 = x1 স্কোয়ার, আর এটাকে ওই পাশে নিয়ে গেলে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার। এবার একটা জিনিস লক্ষ্য করো যে এই জায়গাটায় আমাদের x² + y² = a স্কোয়ার এসেছিল, আর এখানটা এসছে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার। দেখো x1 y1 যেই বিন্দুটা রয়েছে সেই বিন্দুটা কিন্তু এই বৃত্তের উপর অবস্থিত, যেহেতু x1 y1 বৃত্তের ওপর অবস্থিত, বৃত্তের উপরই স্থিত, অতএব তাহলে এই x1 y1 বিন্দু একে স্যাটিসফাই করে, অর্থাৎ x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার = a স্কোয়ার হবে, তাই তো। তাহলে এটাকে আমরা এখানে পুট করে দিতে পারি, অতএব x x1 প্লাস y y1 = a স্কোয়ার। এটা হয়ে গেল আমাদের এই x² + y² = a স্কোয়ার এই বৃত্তের ওপর x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। দেখো সিম্পল একটা খুব সহজ চেনাশোনা বলবো না, মনে রাখার মতো একটা আকার এসছে। কীরকম, এই x² জায়গায় এসছে x x1, y² জায়গায় এসছে y y1। এটা আমি মনে রাখতে বলবো, আমরা পরবর্তীতে একটুখানি কাজে লাগবে। আমি এটা মার্ক করে রাখতে বললাম, কারণ এটা হলো আমাদের স্পর্শকের সমীকরণ বেরিয়ে গেল, এটাকে একটু খেয়াল রাখবে, আমাদের পরবর্তীতে কাজে লাগবে। ঠিক আছে, নেক্সট অংশটায় চলে আসি। এবার আমরা যেটা দেখব সেটা দেখো, x1 y1 বিন্দুতে y² = 4ax অধিবৃত্তের স্পর্শকের সমীকরণ। তো সিম্পলি আমাদের যখনই স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে, আমাদের কি করতে হবে, এর ডেরিভেটিভ করতে হবে। y² = 4ax, এটাকে 1 নম্বর নাম দিলাম। তাহলে একে আমরা ডেরিভেটিভ করলে কি আসবে, 2y dy dx = 4a, তাহলে dy dx = কি, 2a/y। আমাদের কোন বিন্দুতে, এই বিন্দুতে বের করতে হবে, অর্থাৎ dy dx at x1, y1 কি হবে আমাদের 2a/y1। তাহলে স্পর্শকের সমীকরণ কি হয়ে যাবে, y - y1 = dy dx at x1 y1
ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। তো সিম্পলি এখানে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এর ভ্যালু বসিয়ে দিই আমরা 2a বাই ওয়াই ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান গুণ করে দেব ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়াল টু 2ax মাইনাস 2ax1। তাহলে ওপাশে নিয়ে যাই, বা ওয়াই ওয়ান মাইনাস 2ax ইকুয়াল টু ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস 2ax1। ঠিক আছে, এবার দেখো আমাদের কি এসছে, এই ওয়াই ওয়ান স্কোয়ার যেটা ওয়াই ওয়ান স্কোয়ার এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুটা এর ওপর অবস্থিত, তো তাহলে ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়াল টু যেহেতু এক্স ওয়ান ওয়াই ওয়ান এক নং এর ওপর অবস্থিত, নং এর উপরিস্থ স্থিত, অতএব তাহলে ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়াল টু 4ax1 হবে। আমরা এখানে পুট করে দিই, বা ওয়াই ওয়ান মাইনাস 2ax ইকুয়াল টু কী হয়ে গেল 4ax1 মাইনাস 2ax1, বা ওয়াই ওয়ান মাইনাস 2ax ইকুয়াল টু হলো 2ax1। এটাকে আমরা যদি এপাশে লিখি এবার ওয়াই ওয়ান ইকুয়াল টু, দেখো 2a কমন যাচ্ছে, x প্লাস x1। ঠিক আছে, এটা হলো আমাদের স্পর্শকের সমীকরণ। এখানেও একটা জিনিস লক্ষ্য করতে বলবো আমি, দেখো এখানে ছিল ওয়াই স্কোয়ারের জায়গায় কি এলো, ওয়াই স্কোয়ারের জায়গায় এলো ওয়াই ওয়ান। আরেকটা লক্ষ্য করব কি, এই এক্সের জায়গাটায় কি এলো, শুধু এক্স ছিল যেখানে, এক্সের জায়গায় এলো দেখো হাফ অফ এক্স প্লাস এক্স ওয়ান। ভালো করে দেখো, এই যে 4a এই জায়গায় যদি হাফ অফ এক্স প্লাস এক্স ওয়ান লিখি, তাহলে এই 4-এর সঙ্গে 2 কেটে 2a হবে। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে, আমি একবারে বলবো পরে। নেক্সট আমরা একটা অধিবৃত্ত হলো, উপবৃত্তের ক্ষেত্রে একটুখানি দেখে নিই। ওই এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতেই এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, অর্থাৎ এটা একটা উপবৃত্তের সমীকরণ, তার স্পর্শকের সমীকরণ নির্ণয় করব। তো সিম্পলি আমাদের ফার্স্ট কাজ কি, ডেরিভেটিভ করা। এটাকে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এটাকে 1 নম্বর নাম দিয়ে দিই। একে আমরা ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স এটা করে দিই। তাহলে কত হবে এর ডেরিভেটিভ করলে, 2x বাই এ স্কোয়ার প্লাস 2y বাই বি স্কোয়ার ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কী হবে, মাইনাস 2x বাই এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ওপরে চলে যাবে বাই 2y, তার মানে অ্যাকচুয়ালি মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এখানে এক্স বাই ওয়াই। আমাদের বের করতে হবে ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ওয়ান ওয়াই ওয়ান, তাহলে হচ্ছে মাইনাস বি স্কোয়ার এক্স ওয়ান বাই এ স্কোয়ার ওয়াই ওয়ান। তো এবার ইকুয়েশন বের করি আমরা, স্পর্শকের সমীকরণ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ওয়ান ওয়াই ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, তাই তো। তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু, এটার ভ্যালু হলো এইটা, মাইনাস অফ বি স্কোয়ার এক্স ওয়ান বাই এ স্কোয়ার ওয়াই ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। তো আমরা একটা জিনিস করব এখানে, দেখো ওয়াই ওয়ান দিয়ে এদিকে গুণ করবো আর বি স্কোয়ারটা নিচে নিয়ে আসবো, তাহলে কী হবে এর মতো টাইপের একটা আসবে। তাহলে কী হবে, ওয়াই ওয়ান দিয়ে এখানে গুণ করলে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার, আর বিটাকে নিয়ে এসছে এখানে, এটা তাহলে বি স্কোয়ার, এটাও বি স্কোয়ার ইকুয়াল টু, এখানে মাইনাস আছে, এক্স ওয়ান বাই এ স্কোয়ার দিয়ে এটাকে গুণ করবো, তাহলে এক্স ওয়ান বাই এ স্কোয়ার প্লাস এক্স ওয়ান স্কোয়ার বাই এ স্কোয়ার, এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে এক্স ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান বাই বি স্কোয়ার ইকুয়াল টু, এটা ওই পাশে চলে যাবে, এক্স ওয়ান স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই বি স্কোয়ার। এবার আবার একই রকম একই কথা লিখব,
যেহেতু x1 y1 বিন্দুটা এর ওপর অবস্থিত, অতএব x1 স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস y1 স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 হবে, বা তাহলে x1 বাই এ স্কোয়ার প্লাস y1 বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে, এখানেও দেখো, লক্ষ্য করো যে এক্সের জায়গায় কি আসলো, এক্স স্কোয়ারের জায়গায় এলো x1, ওয়াই স্কোয়ারের জায়গায় এলো y1। এটা উপবৃত্তের ক্ষেত্রে এলো। এই জিনিসটা কিন্তু সব জায়গায় আসবে, আমি প্রত্যেকটার ক্ষেত্রে মার্ক করে রাখতে বলছি। হ্যাঁ, যাই হোক, এর সমীকরণ কি আসলো, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ারের সমীকরণ আসলো x1 বাই এ স্কোয়ার প্লাস y1 বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। যদি এটা উপবৃত্তের বদলে পরাবৃত্ত হতো, অর্থাৎ মাইনাস থাকতো, তাহলে পরাবৃত্তর ক্ষেত্রে অর্থাৎ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এর ক্ষেত্রে কি হয়ে যেত, স্পর্শকের সমীকরণ x1 বাই এ স্কোয়ার মাইনাস y1 বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে, এটা আমি করে দেখাচ্ছি না, বুঝতে পেরেছো নিশ্চয়ই। এবার আমরা যেটা দেখব সেটা হলো একই বিন্দুতে সমপরাবৃত্ত। সমপরাবৃত্ত নামটা তোমাদের অনেকের কাছে নতুন মনে হতে পারে, তবে সমপরাবৃত্ত দেখতে এরকম হয় আর কি। পরাবৃত্ত যেমন এই দিকে হয়, সমপরাবৃত্তটা এরকম আর কি, এইরকম অথবা এইদিকে। ঠিক আছে, এটা হলো সমপরাবৃত্ত। যাই হোক, সমপরাবৃত্তের ক্ষেত্রে আমরা স্পর্শক অঙ্কন করবো x1 y1 বিন্দুতে। তাহলে সেক্ষেত্রেও আমাদের xy ইকুয়াল টু সি স্কোয়ার, এটা 1 নাম দিয়ে রাখি। ডেরিভেটিভ করবো আমরা, তাহলে এর ডেরিভেটিভ করলে প্রথমে x এর ডেরিভেটিভ করলে 1 ইন্টু ওয়াই প্লাস, তারপরে y এর ডেরিভেটিভ করলে x ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কী হবে, মাইনাস ওয়াই বাই এক্স। তাহলে ডিওয়াই ডিএক্স অ্যাট x1 y1 ইকুয়াল টু কী হবে, মাইনাস y1 বাই x1। তাহলে ইকুয়েশন কী হবে, y মাইনাস y1 ইকুয়াল টু মাইনাস y1 বাই x1, আর এটা হলো x মাইনাস x1। গুণ করে দিই, y x1 মাইনাস x1 y1 মাইনাস x y1 মাইনাস মাইনাস প্লাস x1 y1, এটা এই পাশে নিয়ে যাই। তাহলে এইটা এই পাশে আসছে x y1 প্লাস y x1 ইকুয়াল টু 2x1 y1। x1 y1 বিন্দু x1 y1 বিন্দু এর ওপর অবস্থিত, তাহলে এটাকে আমরা সি স্কোয়ার লিখতে পারি, বা x y1 প্লাস y x1 ইকুয়াল টু 2c স্কোয়ার। ঠিক আছে, এবার বলতে পারো এখানে সি স্কোয়ারের জায়গায় 2 কেন আসলো, আমরা এটাকে এরকমও লিখতে পারি, হাফ অফ x y1 প্লাস y x1 ইকুয়াল টু সি স্কোয়ার। এটার সঙ্গে মিলিয়ে যদি লিখতে চাই, তাহলে এখানে লক্ষ্য করো এক্স ওয়াইয়ের জায়গায় কি আসলো, এক্স ওয়াইয়ের জায়গায় আসলো হাফ অফ এক্স ওয়াই1 প্লাস ওয়াই x1, এটাও মনে রাখবে। ঠিক আছে, তাহলে আমরা কি কি জিনিস দেখলাম, বৃত্তের ক্ষেত্রে দেখলাম অধিবৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, সমপরাবৃত্ত, এই কটাই আমাদের চেনাশোনা আকার। এছাড়া বিভিন্ন রকম কার্ভ যদি দেওয়া থাকে তাহলে সেখান থেকেও আমরা বের করতে পারবো। সেকেন্ড অর্ডার ইকুয়েশন যেটা আছে, জেনারেল ফর্ম আছে, তার যদি স্পর্শক নির্ণয় করি, আমরা স্পর্শকের সমীকরণ বের করি, সেক্ষেত্রে কি হবে সেটাও আমরা দেখে নেব, এবং তারপরে আমি একদম শর্টকাটে দেখিয়ে দেব যে কোনো একটা ইকুয়েশন দেখে সঙ্গে সঙ্গে, মানে কোনো একটা কার্ভের ইকুয়েশন দেখে সঙ্গে সঙ্গে আমরা কি করে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে পারবো সেটাও আমি দেখিয়ে দেবো। সেটাও খুব ইম্পর্টেন্ট, কারণ বড় অঙ্ক যখন করতে হবে তখন কিন্তু এই প্রসেসটাই আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো, একটা সেকেন্ড অর্ডার ইকুয়েশনের জেনারেল ফর্ম আমরা নিয়েছি, যে কোনো কণিকের ইকুয়েশনকে আমরা এই ফর্মে রিপ্রেজেন্ট করতে পারি, অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস 2h xy প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এটা তোমরা যখন ক্লাস 11-এ কোঅর্ডিনেট জিওমেট্রি পড়েছো, কনিক সেকশন, সেখানে কিন্তু এই জায়গাটা তোমরা দেখেছো। তো এই কনিকের উপরিস্থিত x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় কর। তার মানে এই আকারে শেখা মানে আমরা যে কোনো ইকুয়েশন থেকে আমরা নির্ণয় করতে পারবো। তো ফার্স্ট আমরা কি করব, এটাকে আগে লিখে নিই, এ এক্স স্কোয়ার প্লাস 2h xy প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। এটাকে 1 নম্বর নাম দিয়ে দিলাম। এখানে আমরা কি করব, এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ করব, অন্তর্কলজ
করে পাই। তো সেক্ষেত্রে কী হবে, এটা হবে 2ax প্লাস এইটাকে হবে 2h, এক্সের ডেরিভেটিভ করলে ওয়াই থাকবে, প্লাস ওয়াইয়ের ডেরিভেটিভ করলে 2hx dy dx, প্লাস এইটা হবে কত 2by dy dx, প্লাস এটা থেকে যাবে শুধু 2g প্লাস 2f dy dx, আর এই অংশটা থাকবে না, এটা 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমাদের dy dx বের করব। তো সব কটার মধ্যেই 2 রয়েছে, 2 কেটে যাবে, ঠিক আছে। তাহলে dy dx কি থাকছে এখানে, hx প্লাস by প্লাস f, এইটুকু থাকছে। আর বাদ বাকি সব ওপাশে নিয়ে যাই মাইনাস দিয়ে, মাইনাস ax আর 2hy, তার মানে প্লাস hy, আরেকটা কোথায়, আরেকটা g, তাহলে প্লাস g, সবার আগে মাইনাস দিয়ে দিয়েছি। তাহলে dy dx কি হবে, dy dx হয়ে যাচ্ছে মাইনাস অফ ax প্লাস hy প্লাস g বাই hx প্লাস by প্লাস f, ঠিক আছে। আমাদের দরকার কি x1 y1 বিন্দুতে, তাহলে dy dx অ্যাট x1, y1, এই বিন্দুতে আমাদের অভিলম্বের স্পর্শকের প্রবণতা কি, ax1 প্লাস hy1 প্লাস g বাই hx1 প্লাস by1 প্লাস f, ঠিক আছে। এবার আমরা কি করব, সমীকরণ বের করার চেষ্টা করি। তাহলে এখানে সমীকরণটা কি হবে, y মাইনাস y1 ইকুয়াল টু এইটা মাইনাস অফ ax1 প্লাস hy1 প্লাস g বাই hx1 প্লাস by1 প্লাস f ইন্টু x মাইনাস x1। তো কোনাকুনি গুণ করবো আমরা, কি আসবে y ইন্টু hx1 প্লাস by1 প্লাস f, এটা হলো মাইনাস দিয়ে এটা যখন গুণ করব মাইনাস y1 ইন্টু hx1 প্লাস by1 প্লাস f ইকুয়াল টু এটার সঙ্গে এটা গুণ হবে মাইনাস অফ x ইন্টু ax1 প্লাস hy1 প্লাস g, এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে x1 ইন্টু ax1 প্লাস hy1 প্লাস g। তো এবার আমরা একটুখানি সিম্পলিফাই করি। তো সিম্পলিফাই করলে কি হবে, এটা গুণ করে দিচ্ছি hyx1 প্লাস byy1 প্লাস fy মাইনাস hx1y1 মাইনাস by1 স্কোয়ার মাইনাস fy1 ইকুয়াল টু এটা গুণ করব মাইনাস axx1 মাইনাস hxy1 মাইনাস xg, আর এটা আসছে হলো প্লাস ax1 স্কোয়ার প্লাস hx1y1 প্লাস gx1। এবার আমরা কি করব, যেগুলো শুধু এক্স ওয়াই এই জিনিসগুলো রয়েছে এক পাশে আনবো, আর x1 y1 যেগুলো রয়েছে সেগুলো সব আরেক পাশে নিয়ে যাব। তো ব্যাপারটা কি হচ্ছে একটুখানি দেখি। দেখো এখানটায় সব যদি এক পাশে নিয়ে আসি, এখানটায় এক্স স্কোয়ারের জায়গাটায় আমাদের কি আসছে এইটা, দেখো এদিকে নিয়ে আসি ax(x1) প্লাস এক্স ওয়াই টার্মগুলো কোথায় আছে, এইখানে একটা আছে, আর কোথায় আছে, এখানে একটা আছে। তো এই পাশে নিয়ে আসলে h কমন যাচ্ছে, থাকছে yx1 প্লাস xy1, by স্কোয়ারের জায়গাটা, by স্কোয়ার কোথায় আছে, এই জায়গাটা। যেগুলো নিচ্ছি সেগুলো আমি দাগিয়ে রাখছি, সরি এটা না, y1 এইটা প্লাস by1। এবার gx, x কোথায় রয়েছে, শুধু এখানে একটা রয়েছে gx,
আর একটা আছে এখানে gx1, তাই তো? আর কি আছে? আর কোথাও আছে? যদি এ পাশে নিয়ে আসি তাহলে প্লাস জি কমন নিলে এক্স মাইনাস এক্স ওয়ান। আর কি আছে দেখো, এখানে জি এক্স হয়ে গেল। এবার আমরা ওয়াইটা দেখি, এইচ ওয়াই, সরি এফ ওয়াই, যেটা এফ ওয়াই, এটা একটা আছে, এটা একটা আছে, তাহলে প্লাস এফ কমন নিলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের সব এক্স ওয়াই এই টার্মগুলো। এবার এক্স ওয়াই টার্মগুলো কী হবে? ইকুয়াল টু, আমরা যদি এক পাশে নিয়ে যাই, যেমন শুধুমাত্র এক্স ওয়াই টার্ম মাইনাস বি ওয়াই স্কোয়ার ওপাশে যাচ্ছে, আর এই যে এ এক্স ওয়ান স্কোয়ার এখানে রয়েছে, বি মাইনাস বি ওয়াই ওয়ান ওটা ওই পাশে নিয়ে যাই বি ওয়াই ওয়ান স্কোয়ার। আচ্ছা, আরেকটা কি, এই যে এই জায়গাটা মাইনাস এইচ এক্স ওয়াই, এখানে একটা প্লাস এইচ এক্স ওয়াই আছে, এটা ওই পাশে গেলে প্লাস টু এইচ এক্স ওয়াই এক্স ওয়ান ওয়াই ওয়ান। আর কি আছে? আর দেখো, আর আমাদের কিছু নেই, সব কিছুই নেওয়া হয়ে গেছে। কিন্তু এবার একটা জিনিস আমাদের একটু ম্যাচ করাতে হবে। কী রকম জিনিস? দেখো, আমরা যদি এই জায়গার থেকে এই জায়গা ম্যাচ করাতে চাই, এ এক্স ওয়ান স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়ান বি ওয়াই ওয়ান স্কোয়ার, কিন্তু এই জায়গাগুলো আমাদের নেই, তাই তো? তাহলে এই জায়গাগুলোকে যদি আমি ম্যাচ করাতে চাই তাহলে কি আসবে? আমরা যদি এখানটায় প্লাস টু জি এক্স ওয়ান নিই, প্লাস টু এফ ওয়াই ওয়ান নিই, আর প্লাস সি নিই, তাহলে সমান সমানের এই পাশেও আমাদের তাই করতে হবে, প্লাস টু জি এক্স ওয়ান প্লাস টু এফ ওয়াই ওয়ান প্লাস সি করতে হবে। তাহলে ব্যাপারটা আরও একটা লাইন করতে হবে আমাদের। এটা কি হলো? এ এক্স এক্স ওয়ান প্লাস এইচ ইন্টু ওয়াই, বা এটাকে আমি আগে লিখি এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়াই ওয়ান প্লাস, এইবার এইখানটায় দেখো এই দুটোকে যদি একসঙ্গে লিখি জি অফ এক্স প্লাস এক্স ওয়ান হয়ে যাবে। এই দুটোকে, এই এফটাকে কমন নিয়ে প্লাস টু এফ ওয়াই ওয়ান যোগ হয়ে যাবে এখানে, তাহলে প্লাস এফ কমন নিলে ওয়াই প্লাস ওয়াই ওয়ান প্লাস সি ইকুয়াল টু, এবার দেখো এই পাশটা যেহেতু এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুটা এর ওপর অবস্থিত, তাহলে এইটা এবং এইটা স্যাটিসফাই তো একই হচ্ছে, তো এ এক্স ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়ান প্লাস টু জি এক্স ওয়ান প্লাস টু এফ ওয়াই ওয়ান প্লাস সি, তাহলে এটা এরই একটা অংশ, অর্থাৎ এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুটা যেহেতু এর ওপর স্যাটিসফাই করছে, তাহলে এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 0। তাহলে এটা হয়ে যাচ্ছে এই সমীকরণের স্পর্শকের সমীকরণ। ঠিক আছে, এবার আমরা দেখো, আমি প্রত্যেকটা অঙ্কের মধ্যে বলেছিলাম মার্ক করতে। সেই মার্ক কি করতে বলেছিলাম? দেখো, এই এক্স স্কোয়ারের জায়গায় কি এসছে? এক্স স্কোয়ারের জায়গায় এসছে এক্স এক্স ওয়ান। ঠিক আছে, এক্স ওয়াইয়ের জায়গায় কি এসছে? এখানে টু এইচ এক্স ওয়াই ছিল, তাহলে এক্স ওয়াইয়ের জায়গায় কি এসছে? এক্স ওয়াইয়ের জায়গায় এসছে হলো হাফ অফ এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই এক্স ওয়ান। ওয়াই স্কোয়ারের জায়গায় কি এসছে? ওয়াই স্কোয়ার, আচ্ছা এইটুকু আমাদের ইকুয়েশন হয়ে গেছে। হ্যাঁ, এটা আমাদের মার্ক করে রাখতে হবে। ওয়াই স্কোয়ারের জায়গায় কি এসছে? ওয়াই ওয়াই ওয়ান। আচ্ছা, টু এক্স, এই যে এই জায়গাটায় কি এসছে? তাহলে দেখো এক্সের জায়গায় কি এসছে? তাহলে হাফ অফ এক্স প্লাস এক্স ওয়ান। একই রকম ওয়াইয়ের জায়গায় এসছে হলো হাফ অফ ওয়াই প্লাস ওয়াই ওয়ান। আর কি? আর এই ধ্রুবক যেটা আছে, ধ্রুবকেরটা একই থাকবে, ধ্রুবক একই থাকবে। ঠিক আছে, এই জায়গাটা যদি আমরা মনে রাখতে পারি, আমরা যে কোনো ইকুয়েশন থেকে আমরা স্পর্শকের সমীকরণ বের করতে পারবো। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমরা জেনারেল ইকুয়েশন থেকেও কিন্তু স্পর্শকের ইকুয়েশন বের করেছি, এবং আমরা একটা শর্ট টার্ম শিখছি, শর্ট প্রসেস শিখলাম, যেখানে আমাদের যে কোনো ইকুয়েশন দেওয়া থাকলে আমরা এই ফর্মটা যদি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমরা একটা স্পর্শকের সমীকরণ পেয়ে যাব। ঠিক আছে, আমরা একটা এক্সাম্পল দিয়ে ইকুয়েশন মানে মেন প্রসেসে করলে কীরকম আসছে আর এইটা করলে একবারে কীরকম আসছে সেটা একটুখানি দেখে নেব। আমরা একটা এক্সাম্পল দেখব। দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস টু ওয়াই প্লাস সিক্স ইকুয়াল টু 0 বৃত্তের
3,3 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে। তো সিম্পলি আমরা কি করব, প্রথমে আমরা গতানুগতিক যেই নিয়মটা আমরা শিখেছি সেই নিয়মে অঙ্কটা করার চেষ্টা করি, =0। তাহলে এখান থেকে আমরা এক্সের সাপেক্ষে এর সাপেক্ষে অন্তর্কলজ করে পাই 2x + 2y dy dx -6 - 2 dy dx = 0। তাহলে এখান থেকে dy dx আমাদের বের করতে হবে, কমন নেব 2y - 2, আর এগুলো সব ওই পাশে চলে যাচ্ছে 6 - 2x। তাহলে dy dx = কি হচ্ছে, 2 কমন নিলে এখান থেকে 3 - x, আর এখান থেকে আসছে হলো 2 কমন নিলে y - 2, 2 2 কেটে যাচ্ছে। তাহলে আমাদের 3,3 বিন্দুতে বের করতে বলেছে, তাহলে dy dx at 3,3 কত হবে, ওপরে হচ্ছে 3 - 3 0, আর নিচে হচ্ছে কত 3 - 2 হলো 1, তাহলে =0 হচ্ছে, তাই তো। তাহলে dy dx যদি 0 হয় তাহলে ইকুয়েশন কি হয়ে যাবে, y - y1 = dy dx at 3,3 ইন্টু x - x1। যেহেতু এটা 0 হয়ে গেছে তাহলে এই পোর্শন আমাদের আর লাগবেই না, y - 3 = 0। এইটাই হলো আমাদের স্পর্শকের সমীকরণ, ঠিক আছে। তো এবার আমরা দেখি এইখান থেকে আমরা যেই প্রসেসটা শিখেছিলাম শর্ট প্রসেস, যে x² এর জায়গায় হচ্ছে x(x1), y² এর জায়গায় হবে y(y1), আর xy টার্ম নেই এখানে, x এর জায়গায় হবে হাফ অফ x প্লাস x1, y এর জায়গায় হবে হাফ অফ y প্লাস y1, ঠিক আছে। এই জায়গাগুলো এই প্রসেসে যদি আমরা দেখি তাহলে কি আসবে দেখি, তাহলে দেখো x² এর জায়গায় আসবে x(x1), তার মানে x × 3, তাহলে 3x, প্লাস y1 এর জায়গায় আসবে 3y মাইনাস 6 ইন্টু হাফ x প্লাস x1, তাহলে x প্লাস 3 মাইনাস 2 ইন্টু হাফ y প্লাস 3 প্লাস 6 = 0। তো এখান থেকে দেখি কি আসছে, 3x প্লাস 3y, এখানটায় কেটে 3 হচ্ছে, তাহলে -3x মাইনাস 9, এটা 2 2 কেটে গেল, -y মাইনাস 3 প্লাস 6 = 0। তাহলে দেখো 3x - 3x কেটে যাচ্ছে, এখানটা আসছে 3y, এখানে -y, তাহলে 2y, আর এদিকে আসছে কত -12 প্লাস 6, তাহলে -6 = 0। দিস ইমপ্লাইজ y -3 = 0 বা y = 3, ঠিক আছে। এভাবেও কিন্তু আমরা সরাসরি অঙ্কটা করতে পারবো, কিন্তু আমাদের যদি পরীক্ষায় বলে যে কোনো একটা সমীকরণ দিয়ে এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, তখন কিন্তু আমাদের এই প্রসেসেই করতে হবে। আমরা কখন এই প্রসেসটা কাজে লাগাবো, যখন আমাদের কোনো একটা অঙ্কের মধ্যে একটা বড় অঙ্ক রয়েছে, তার মাঝখানে আমাদের স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বললো, যে এর স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, দেখাও যে এটা আবার এর সঙ্গে কোনো একটা রিলেশনে রয়েছে, তখন আমরা এই জিনিসটাকে অ্যাপ্লাই করব, যাতে আমাদের টাইম কিছুটা বাঁচে। কারণ এখানে আমাদের ডেরিভেটিভ করতে হবে, ওই করতে হবে, অনেক ঝামেলা আছে। এখান থেকে আমরা সরাসরি একটা শর্টকাটে আমরা স্পর্শকের সমীকরণ বের করতে পারবো, ঠিক আছে। তো আজকে আমরা কি শিখলাম, মেইনলি আমরা স্পর্শকের সমীকরণ নির্ণয় করা শিখলাম। আগামী ভিডিওতে আমরা অভিলম্বের সমীকরণগুলো নির্ণয় করা শিখব, এবং অ্যাকচুয়ালি স্পর্শকের সঙ্গে অভিলম্বের সমীকরণের একটাই মাত্র পার্থক্য আছে, কি এখানে যেমন আমরা dy dx লিখছি, এখানটায় আমরা অভিলম্বের সমীকরণের ক্ষেত্রে -1/dy dx লিখব, আর সব কিছুই সেম। তো সামনের ভিডিওতে আমরা অভিলম্বের সমীকরণ বের করাটা শিখে নিয়ে অঙ্কতে চলে যাব। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। খুব ভালো থাকবে, বেশি বেশি করে অঙ্ক করবে। থ্যাংক ইউ।